21শে জুলাইয়ের প্রস্তুতি সভা হচ্ছে। তো সেই সভায় রয়েছেন মহুয়া মৈত্র, আর জানলা দিয়ে একের পর এক ডিম উড়ে ঢুকছে সে ভিতরে। একবার দেখুন নদিয়ার পলাশির ছবি। নদিয়ার পলাশিতে একটা রেস্তোরাঁয়, সেখানে 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা, মহুয়া মৈত্র সেখানে। আমি দেখুন বাইরে তখন ডিম বৃষ্টি, একের পর এক ডিম ওই খোলা জানলাটুকু রয়েছে ওটা লক্ষ্য করেই ছোড়া হচ্ছে। এক সময় বেরিয়ে এলেন মহুয়া মৈত্র ব্যালকনিতে। তৃণমূলের পতাকা এক হাতে, আর এক হাতে মোবাইল, ভিডিও করছেন, লাইভ করছেন। তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হচ্ছে, তিনি তা লাইভ করছেন। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, একের পর এক ডিম নিচ থেকে ছোড়া হচ্ছে দোতলার রেস্তোরাঁর জানলা লক্ষ্য করে। আমার সঙ্গে সমীর আছে, সমীরের সঙ্গে একবার কথা বলবো। তারই মাঝে আরো বেশ কিছু ফুটে যাচ্ছে আমাদের কাছে, সেই ছবিগুলো দেখবো। তবে সমীরের থেকে প্রথমে একটু জেনে নিতে চাইবো, সমীর কোথাকার ঘটনা, কখন, আর এই বাইরে যারা তারা আগে থেকেই তারা জেনেছিলেন যে ওখানে মহুয়া মৈত্র আসবেন, তারা ডিম নিয়ে অপেক্ষা করছিলেন? দেখো অতনু, এই যে ঘটনাটা, এটা হচ্ছে কালীগঞ্জ থানার পলাশি, এবং এই পলাশিতেই জাতীয় সড়কের পাশেই রয়েছে একটি রেস্তোরাঁ, যেটি আমাদের কালীগঞ্জের যে বিধায়ক আলিফা আহমেদের তার, এবং সেইখানেই কিন্তু আজকে 21শে জুলাইয়ের প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছিল, এবং সেখানে উপস্থিত হয়েছিলেন মহুয়া মৈত্র। এবং মহুয়া মৈত্র যে আজকে সেখানে যাবেন এই বিষয়টা কিন্তু স্থানীয় বিজেপি কর্মী সমর্থকরা জানতেন, এবং সেই কারণেই কিন্তু তিনি যাওয়ার পরই সেই রেস্তোরাঁর সামনে স্থানীয় বিজেপি কর্মীরা ভিড় জমাতে থাকেন, এবং মহুয়া মৈত্র জানলা দিয়ে সেটা খেয়াল করেন, এবং মহুয়া মৈত্রকে দেখে সেই স্থানীয় বিজেপি কর্মী সমর্থকরা কালো পতাকা নিয়ে গো ব্যাক শো দিতে থাকেন। এবং এক সময় কিন্তু এই মহুয়া মৈত্র জানলা দিয়েই তিনি মোবাইলে সমস্ত কিছু রেকর্ড করতে থাকেন, এবং সোশ্যাল মিডিয়ায় সেটা লাইভ করেন, এবং এইটাতে কিন্তু আরও উত্তেজনা ছড়ায়। স্থানীয় যারা বিক্ষোভকারী জড়ো হয়েছিলেন তারা মহুয়া মৈত্রকে লক্ষ্য করে জানলা দিয়ে ডিম ছোড়েন, এবং সেই ডিম বেশ কয়েকটি কিন্তু মহুয়া মৈত্র গায়েও লাগে এবং জানলাতেও লাগে, এবং বেশ কিছুক্ষণ ধরে কিন্তু এই বিক্ষোভ চলে। এরপর তিনি থানায় খবর দেন, পুলিশ আসে, পুলিশ এসে বিক্ষোভকারীদের প্রশমিত করার চেষ্টা করে, কিন্তু এখনো পর্যন্ত বিক্ষোভ চলছে। এবং মাঝে কিছুক্ষণ পুলিশের সক্রিয়তায় বা পুলিশের পদক্ষেপে কিন্তু বিক্ষোভকারীরা প্রশমিত হলেও তারা এলাকা ছেড়ে যাননি, এবং পুলিশ মহুয়া মৈত্রকে পরামর্শ দেয় পিছন দিকে চলে যাওয়ার জন্য, কিন্তু মহুয়া মৈত্র অনড় ছিলেন, তিনি সামনে দিয়ে যাবে বলে প্রতিজ্ঞা করেন। এবং এই সময় কিন্তু মহুয়া মৈত্র জানলা দিয়ে তিনি তৃণমূলের পতাকা দেখান, এবং এতে কিন্তু বিক্ষোভকারীরা আরও উত্তেজিত হয়ে ওঠেন। বিক্ষোভকারীরা কিন্তু পাল্টা বিজেপি পতাকা নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন, এবং এখনো পর্যন্ত বিক্ষোভ চলছে। অতনু, বিক্ষোভ এখনো চলছে, সেই ছবিও দেখাবো। এই ঘটনা আলীগঞ্জের পলাশি, নদিয়ার। আমার সঙ্গে সমীর থাকছে, সমীরের সঙ্গে কথা বলবো। তবে সেই সময়ের ছবি, নিচে বিজেপি কর্মী সমর্থকরা একের পর এক ডিম ছুড়ে যাচ্ছেন, উপরে মহুয়া মৈত্র ভিতর থেকে বেরিয়ে এলেন। বেরিয়ে এসে প্রথমে এক হাতে তৃণমূলের পতাকা, আর এক হাতে মোবাইল, বেরিয়ে এলেন, যা দেখে নিচ থেকে আরো বেশি করে ডিম মহুয়ার দিকে উড়ে যেতে থাকলো। সে সময় তিনি লাইভ করছেন সোশ্যাল মিডিয়ায়। তাকে লক্ষ্য করে যে কালো পতাকা, ডিম, তাকে লক্ষ্য করে বিক্ষোভ, সেই বিক্ষোভের তিনি ভিডিও করলেন, লাইভ করলেন ফেসবুকে, একের পর এক লাইভ তার। এইখানে আমি মহুয়া মৈত্রর একটা পুরনো বাইট আপনাদের শোনাতে চাইব ডিম নিয়ে। এর আগেও যখন তার উপরে ডিম নিয়ে হামলা চালানোর চেষ্টা হয়, তিনি সেদিন ছিলেন না।
হাইকোর্টে সেদিন মাফ করবেন, কোর্টে সেদিন আদালত চত্বরে সেদিন তিনি ছিলেন না। পরে তিনি লাইভ করে তিনি উল্টে হুঁশিয়ারি দিয়েছিলেন যে যারা যারা ছিলেন তাদেরকে আইডেন্টিফাই করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন। শুনুন। এই মেসেজটা, এই ভিডিওটা আমাদের বিজেপির ছোট্ট ছোট্ট মহিলা কর্মীদের জন্য। আপনাদের একটা ভিডিও দেখলাম যে কালকে কৃষ্ণনগর কোর্টে কোনো একটা কেসে সামান্স হয়নি, কিন্তু কোনো হিয়ারিং ছিল। যাই হোক, আপনারা আমার অধীর অপেক্ষায় ছিলেন। আপনাদের প্রত্যেকটার মুখ দেখা যাচ্ছে। আচ্ছা, এই বিজেপির মহিলা কর্মীদের আমি বলতে চাই যে আপনাদের তো বিজেপির দাদারা তাতিয়েছে, বলেছে যান যান, হিরোইন হবেন, হাতে ডিম টিম নিয়ে অপেক্ষা করুন, মহুয়া মৈত্র আসবেন। আচ্ছা, মহুয়া মৈত্র উজ্জ্বল বিশ্বাস নয়। প্রত্যেকটা দিদিমণিকে বলি, ইউ ক্যান বি রেকগনাইজড, ইউ ক্যান বি আইডেন্টিফাইড। এখন আমি কি করব? আমি তো এফআইআর করব। আপনারা হয়তো বলবেন যে না, পুলিশ তো আমাদের, পুলিশ তো বিজেপি, কিচ্ছু যায় আসে না। এফআইআর যদি না নেয়, আমি বাই নেম 156(3) করছি ম্যাজিস্ট্রেটের কাছে। ম্যাজিস্ট্রেট যদি না শোনে, সেটা আমি হাইকোর্ট করব। হাইকোর্ট যদি না করে, আমি সুপ্রিম কোর্ট করব। তাই প্রত্যেকটা মহিলা, আপনারা যে ডিম নিয়ে 2 মিনিটের জন্য হিরোইন হতে সেজেছিলেন, আপনাদের কিন্তু আগামী 3 বছর কোর্টে হাজিরা দিতে হবে। এই সুন্দর মিষ্টি কথাগুলো আপনাদের জানিয়ে রাখলাম। সমীরের সঙ্গে কথা বলবো। সমীর, আগের দিন তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি আইনি পদক্ষেপ করবেন, সবার মুখ আইডেন্টিফাই করা হয়ে গেছে, তিনি পদক্ষেপ করবেন। আজকের এই ঘটনার পর তিনি কি কোনো আইনি পদক্ষেপ করছেন? তিনি পুলিশে খবর দিয়েছেন? দেখো, মহুয়া মৈত্র ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় কিন্তু পুনরায় লাইভ করেছেন এবং কালীগঞ্জ থানার পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উমড়ে দিয়েছেন। তার দাবি, তার কর্মী ও সমর্থকদের মধ্যে কেউ, অর্থাৎ তার পাশে থেকে কেউ কালীগঞ্জ থানায় ফোন করেছিল ওসিকে, এবং ওসি তাদেরকে পরামর্শ দেয় যে যে রেস্তোরাঁয় তিনি আটকে পড়েছেন তার পিছনের দরজা দিয়ে চলে যেতে। কিন্তু মহুয়া মৈত্র নাছোড়, তিনি পিছনের দরজা দিয়ে যাবেন না, তিনি সামনে দিয়ে বেরোবেন এবং তার দাবি তিনি একা থাকলেও সামনে দিয়ে বেরোবেন, তাদের ক্ষোভ বিক্ষোভ যা হবে। এবং কালীগঞ্জ থানার পুলিশকে রীতিমতো দলদাস বলে তিনি আখ্যা দিয়েছেন এবং তার বিরুদ্ধে ক্ষোভ উঠে দিচ্ছেন সোশ্যাল মিডিয়ায়। এবং এখনো পর্যন্ত সেখানে বিক্ষোভ চলছে এবং তিনি কিন্তু এখনো পর্যন্ত সেই রেস্তোরাঁ জানলায় দাঁড়িয়ে তৃণমূলের পতাকা হাতে নিয়ে নাড়াচ্ছেন বিক্ষোভকারীদের উদ্দেশ্যে। পাল্টা বিক্ষোভকারীরাও কিন্তু একইভাবে বিজেপির পতাকা নিয়ে তার সামনে বিক্ষোভ দেখাচ্ছেন এবং কালীগঞ্জ থানার পুলিশ সেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। অতনু, কালীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে রয়েছেন, কিন্তু বিক্ষোভ এখনো চলছে। নিচ থেকে একের পর এক ডিম উড়ে যাচ্ছে উপরে, ওই জানলা লক্ষ্য করে বা ব্যালকনি লক্ষ্য করে, এবং তাদের হাতে কালো পতাকা। যারা নিচ থেকে বিক্ষোভ দেখাচ্ছেন তাদের হাতে বিজেপির পতাকা, কালো পতাকার ওই উপরে ব্যালকনিতে এসে দাঁড়িয়েছেন, জানলার কাছে এসে দাঁড়িয়েছেন মহুয়া মৈত্র। এক হাতে ফ্ল্যাগ নিয়ে, তৃণমূলের ফ্ল্যাগ নিয়ে, নিচ থেকে যত ডিম ছোড়া হচ্ছে তিনিও ততবার উপর থেকে ফ্ল্যাগ নাড়াচ্ছেন। আর তার সঙ্গে তিনি লাইভ করছেন। কি লাইভ করছেন তিনি? সোশ্যাল মিডিয়ার সেই লাইভ একবার শুনবো, দেখবো একবার সেই ছবি। তিনি যে লাইভ করছেন, ফেসবুক লাইভ, দেখুন। তখনও তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হচ্ছে, একের পর এক ডিম উড়ে আসছে তার দিকে। আর সেটাই তিনি সোশ্যাল মিডিয়া দেখাচ্ছেন। এখনো পর্যন্ত এই পরিস্থিতি হয়ে রয়েছে। বাইরে এক হাতে ডিম আর এক হাতে কালো পতাকা নিয়ে অপেক্ষা করে রয়েছেন নিচে বিজেপি কর্মী সমর্থকরা, আর উপরে এক হাতে পতাকা, তৃণমূলের পতাকা, আর এক হাতে মোবাইল নিয়ে দাঁড়িয়ে আছেন মহুয়া মৈত্র। এরই মাঝে পুলিশ পরিস্থিতি সামলানোর চেষ্টা করে যাচ্ছে। এই পরিস্থিতি কতক্ষণ চলছে সমীর? কতক্ষণ এখনো পর্যন্ত এই পরিস্থিতি চলছে?
দেখো, দুপুর 2:30 থেকে বিক্ষোভকারীরা সেখানে জড়ো হয় এবং এরপরে বিক্ষোভ দেখাতে শুরু করে এবং এখনো পর্যন্ত সে চলছে, অর্থাৎ প্রায় 2.5 ঘন্টা ধরে কিন্তু এই বিক্ষোভ চলছে। পুলিশের দাবি মেনে মহামৈত্র ওই রেস্তোরাঁর পিছন দিয়ে যেতে নারাজ, তিনি সামনে দিয়ে যাবেন বলে ফোন করে রয়েছেন এবং বিক্ষোভকারীরাও সেখান থেকে নড়তে নারাজ এবং এখনো পর্যন্ত বিক্ষোভকারীদের কিন্তু সেখান থেকে হটাতে পারেনি পুলিশ। এবং বিক্ষোভকারীদের দাবি, যতক্ষণ না পর্যন্ত মহামৈত্র এসে তাদের সামনে ক্ষমা না চাইবেন, দুঃখ প্রকাশ না করবেন, ততক্ষণ তারা বিক্ষোভ চালাবেন, তাদেরকে কোনো মতো যেতে দেবে না। কিন্তু কেন ক্ষমা, কিসের ক্ষমা? তার কারণ এই মহামৈত্রের বিরুদ্ধে কৃষ্ণনগরের জেলা আদালতে একটি মামলা দায়ের করা হয়েছিল, সেটি আমাদের অপারেশন সিন্দুর নিয়ে বিতর্কিত মন্তব্য করার জেরে। এবং যেদিনকে সেই মামলার হাজিরা দেওয়ার কথা ছিল সেই দিনকে কিন্তু স্থানীয় কিছু মহিলা সেই আদালত চত্বরে জড়ো হয়েছিলেন মহামৈত্রকে ডিম ছুটতে বা টমেটো ছুটতে, এবং সেই ভিডিও যখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, মহামৈত্রের বিষয়টি নজরে পড়তেই মহামৈত্র সোশ্যাল মিডিয়ায় সেই মহিলাদের লক্ষ্য করে হুঁশিয়ারি দেন এবং পরবর্তীকালে সেই মহিলাদের চিহ্নিত করে তাদেরকে মামলা করার হুঁশিয়ারি দেন। এবং এতে করে কিন্তু আরও খেপে যায় এলাকার মহিলারা, বিশেষ করে বিজেপি কর্মী সমর্থকরা। ফলে তারা তককে ছিলেন কবে মহামৈত্র কৃষ্ণনগরে পদার্পণ করবেন, তখন তাদেরকে কিন্তু ডিম থেরাপি দেবেন বা ডিম ছুঁড়ে মারবেন। এবং আজকে কৃষ্ণনগরে কিন্তু এই কর্মী সভা তার করার কথা ছিল, কিন্তু কোনো কারণবশত কৃষ্ণনগরে কর্মী সভাতে বাতিল করে তিনি পলাশীপাড়াতে করার সিদ্ধান্ত নেন। তার কারণ তার মনে হয়েছিল পলাশীপাড়া তার জন্য হয়তো সেফ জোন হতে পারে, কিন্তু পলাশীপাড়াতে গিয়ে তার সেফ জোন থাকলো না। সেখানেও কিন্তু বিজেপি কর্মসমর্থক তাকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন এবং তাদের দাবি, যতক্ষণ না পর্যন্ত তিনি ক্ষমা না চাইবেন ততক্ষণ পর্যন্ত এই বিক্ষোভ চলবে। অতনু, প্রায় 3 ঘন্টা হতে যায় রেস্তোরাঁর ভিতরে মহামৈত্র জানলার কাছে দাঁড়িয়ে রয়েছেন, ফেসবুক করছেন বা সোশ্যাল মিডিয়ায় তিনি লাইভ করছেন যে তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হচ্ছে। মাঝে মধ্যে তিনি হাতে তৃণমূলের পতাকা তুলে নিচ্ছেন, নিচে কর্মী সমর্থক যারা বিজেপি রয়েছেন তাদের উদ্দেশ্যে সেই পতাকা নাড়াচ্ছেন। নিচে আবার বিজেপি কর্মী সমর্থকরা তারা কালো পতাকা নিয়ে রয়েছেন, আর এক হাতে ডিম, যে ডিম মাঝে মধ্যেই উড়ে যাচ্ছে মহুয়ার দিকে। প্রায় 3 ঘন্টা অতিক্রান্ত, পুলিশ এসেছে, তবে পরিস্থিতি সামলানো এখনো যায়নি। আর ওদিকে আমরা দেখেছিলাম গতকাল আরামবাগের প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার পুলিশের যখন এনআইএ নিয়ে যাচ্ছে তার স্বামীকে, তখন পুলিশকে তিনি বলছেন যে হু আর ইউ, কেন তার কাছে এসেছে, একদম রীতিমতো ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছেন। দেখুন কালকের সেই ছবি। দিদি কি বলবেন? 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 পুলিশের কাজে বাধা, তার গায়ে হাত, গুরুতর অপরাধ হিসেবে দেখা হয়। আইনজীবীরা আমাদের জানিয়েছেন সেক্ষেত্রে বড় শাস্তি হতে পারে, তার 7 থেকে 10 বছর পর্যন্ত জেলও হতে পারে, জামিন অযোগ্য ধারায় মামলা হতে পারে তার বিরুদ্ধে। পুলিশ তাকে ডেকে পাঠিয়েছিল আজ দুপুর 12টায়, তার যাওয়ার কথা ছিল থানায়, কিন্তু এখন বিকেল 5:30, এখনো পর্যন্ত অপরূপা পোদ্দার তিনি যাননি, তার আইনজীবীও যাননি। রানা রয়েছেন সরাসরি আমার সঙ্গে থানার সামনে থেকে রানা রয়েছেন। রানা, এখনো পর্যন্ত নিশ্চয়ই অপরূপা পোদ্দারের তরফে কেউ থানায় আসেননি, তিনি নিজেও আসেননি, কোথায় তিনি, আজ কি আসবেন? একদমই তাই অতনু। দেখো, গতকাল যে ঘটনা আরামবাগের প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দার উনি করেছেন, যেটা আমাদের নিউজ 18 বাংলায় এক্সক্লুসিভলি দেখাচ্ছে যে পুলিশের সাথে তিনি কিভাবে দুর্ব্যবহার করেছেন, পুলিশের গায়ে হাত দিয়ে ধাক্কা মারছেন, তার যে রণমূর্তি চেহারাটা কিন্তু সেটা কিন্তু স্পষ্ট ধরা বলেছে। সেই জন্য কিন্তু শ্রীরামপুর থানার পুলিশ ইতিমধ্যেই তাকে কিন্তু গতকাল রাতে তার বাড়িতে নোটিশ পাঠায় যে আজ বেলা 12টার মধ্যে তাকে কিন্তু হাজিরা দিতে হবে। সেই মতন কিন্তু ঠিক সময়ের আগের বেলা 11টা নাগাদ শ্রীরামপুরে হচ্ছে CP2 কমল মাইতি, তিনি কিন্তু এসে উপস্থিত হয়েছেন। আইসি রয়েছেন, মানে প্রচুর কেন্দ্রীয় ফোর্স রাখা রয়েছে, বিশেষ করে মহিলা টিম। কিন্তু 5.5 ঘন্টা কেটে গেল, এখনো কিন্তু অপরূপা পোদ্দার আসেননি। যেটা জানা যাচ্ছে যে তিনি এনআইএ যে তিনি কোর্টে রয়েছেন, সেখানে তিনি রয়েছেন। তবে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাকে কিন্তু আবার আদালতে আমাদের ক্যামেরায় ধরা পড়লো অপরূপা পোদ্দারের ছবি। এনআইএ আদালত
যেখানে অপরূপা পোদ্দারের স্বামী তাকে তোলা হয়েছিল, আজ সেখানে দেখা গেল অপরূপা পোদ্দারকে। কিন্তু অপরূপা পোদ্দার কি আজ দেখা করবেন আদৌ? যাবেন কি থানায়? থানাকে কিছু জানিয়েছেন? পুলিশকে কিছু জানিয়েছেন? রানা, হ্যাঁ দেখো অতনু, এখনো পর্যন্ত কিন্তু শ্রীরামপুর থানাতে মানে কোনো কিছু উনি খবর পাঠাননি বা তার কোনো আইনজীবী পর্যন্ত আসেননি। তবে পুলিশ যেটা জানা যাচ্ছে যে চন্দননগর কমিশনারেট সুনীল কুমার যাদব কিন্তু স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন আজকে উনি যদি না আসেন এরপরও কিন্তু তাকে একটা লিগ্যাল নোটিশ পাঠানো হবে, কারণ আইন মেনেই কিন্তু সমস্ত কাজ হচ্ছে। কারণ গতকাল যিনি যে ঘটনা ঘটিয়েছেন সেটাই কিন্তু একদম স্পষ্ট, সেটা ছবিতে ফুটে উঠেছে। অতএব অপূর্বা পোদ্দারকে যেভাবেই হোক তাকে শ্রীরামপুর থানায় কিন্তু হাজিরা দিতে হবে। ইতিমধ্যে 5.5 ঘন্টা কেটেও গেল, যেটা সূত্রের খবর যে উনি হয়তো কলকাতা থেকে এনআইএর যে ব্যাংসাল আদালত থেকে তিনি কিন্তু শ্রীরামপুর এই থানাতে তিনি হাজিরা দিতে আসতে পারেন। চন্দননগর পুলিশ কমিশনার সুনীল কুমার যাদব কি বলছেন শুনবো। 12টার সময় ওনাকে অ্যাপিয়ার করতে বলা হয়েছিল শ্রীরামপুর থানায়। আমরা অপেক্ষা করব, তারপরে যদি না হয় আমরা নেক্সট ফার্দার লিগাল স্টেপ নিয়ে আবার একবার নোটিস ইস্যু করবো। তিনি তো আইন অমান্য করেছেন, পুলিশের কাজে বাধা দিয়েছেন, সেই হিসেবে তাকে সেটা নিয়ে মামলাটা হয়েছে। এই পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে? লিগাল অ্যাকশন হবে, যা হবে লিগাল অ্যাকশন হবে। বেআইনি কিছু হচ্ছে না, আইনের পথে চলবে। যা হবে লিগ্যাল অ্যাকশন হবে। তো লিগ্যাল অ্যাকশন কোন কারণে? এই যে ছবি দেখছেন এই কারণে গতকাল 2023-এ রামনবমীর মিছিলে অশান্তির অভিযোগে যাকে গ্রেপ্তার করা হয় তিনি অপরূপা পোদ্দারের স্বামী। গতকাল এনআইএ যখন তাকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে তখন তার ছবি এই। পুলিশকে কাজে বাধা দেওয়া, পুলিশের গায়ে হাত তোলা, যার জন্য তাকে ডেকে পাঠানো হয়েছে থানায়, কিন্তু এখনো তিনি যাননি। দিদি কি বলবেন? 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 2023-এ হুগলির রিষড়ায় রামনবমীর দিন অশান্তি। সেই মামলায় মঙ্গলবার তৃণমূল কাউন্সিলর সাকির আলীকে গ্রেফতার করে এনআইএ। স্বামী গ্রেফতার হতেই মেজাজ হারালেন প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার। দিদি কি বলবেন? দিদি কি বলবেন? দিদি কি বলবেন? দিদি কি বলবেন? সাকিরের গ্রেফতারির পরে অপরূপার বাড়ির সামনে উত্তেজনা তৈরি হয়। বিক্ষোভ দেখাতে শুরু করেন অপরূপার অনুগামীরা। এমন পরিস্থিতিতে সাকিরকে নিয়ে এনআইএ বাড়ি থেকে বেরোতে গেলে উত্তেজনা চরমে ওঠে। মেজাজ হারান অপরূপা। দিদি কি বলবেন? 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 অপরূপা পোদ্দার ওরফে আফরিন আলী, আরামবাগ লোকসভার প্রাক্তন তৃণমূল সাংসদ। মঙ্গলবার স্বামী গ্রেফতার হতেই বাড়ি থেকে বেরিয়ে আসেন অপরূপা। তারপরেই পুলিশের গায়ে হাত। প্রাক্তন তৃণমূল সাংসদের বিরুদ্ধে শ্রীরামপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। বুধবার অপরূপাকে তলব করেছে পুলিশ। দিদি কি বলবেন? দিদি কি বলবেন? দিদি কি বলবেন? অপরূপার বাড়ির বাইরের ঘটনা অনেককেই মনে করিয়ে দিচ্ছে 2024-এর সন্দেশখালির কথা। সে সময় সন্দেশখালির ত্রাস শাহজাহান শেখকে খুঁজতে গিয়ে আক্রান্ত হতে হয়েছিল ইডির আধিকারিকদের। শুধু ইডি নয়, এ রাজ্যে এর আগে এনআইএও তদন্তে গিয়ে হামলার মুখে পড়েছে। 2024-এর এপ্রিলে বিস্ফোরণের তদন্তে পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে যায় এনআইএ। ফেরার পথে লাঠি পাথর নিয়ে হামলা হয় অফিসারদের ওপর। এবার হুগলির রিষড়া। স্বামী গ্রেফতার হতেই মেজাজ হারালেন প্রাক্তন তৃণমূল সাংসদ। পুলিশ কর্মীর গায়ে হাত। আইন অনুযায়ী সরকারি কর্মীকে কাজে বাধা দিলে, হুমকি দিলে কিংবা হামলা করলে তা শাস্তিযোগ্য অপরাধ।
এক্ষেত্রে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা হতে পারে। মামলা হতে পারে 132, 121, 195, 221 সহ একাধিক ধারায়। বিএনএস এর সেকশন 121 যার দুটো পার্ট রয়েছে, যদি গ্রিভিয়াস ফার হয় সেক্ষেত্রে আপ টু 10 ইয়ার্স পর্যন্ত ইমপ্রিজনমেন্ট যেতে পারে, কিন্তু যদি তার থেকে কম হয় তাহলে আপ টু 5 ইয়ার্স পর্যন্ত কিন্তু ইমপ্রিজনমেন্ট আছে। আমাদের আগের আইপিসিতেও ছিল, বিএনএসএসেও আছে। পাবলিক সার্ভেন্টের ক্ষেত্রে যদি তাদেরকে লফুল কাজ করতে বাধা দেয় এবং তাদের যদি ভলেন্টারি অ্যাসল্ট করা হয় বা হার্ট করা হয়, এবং সেই হার্টের ক্যাটাগরি অনুযায়ী কিন্তু কোয়ান্টাম অফ দ্য অফেন্স ডিপেন্ড করে। 3টে প্রভিশনই আছে, নন বেলেবল অফেন্স এবং আপনি যদি ডিসচার্জে আটকান সেখানে, এবং আপনার পেনাল্টি। 3টে প্রভিশনই কিন্তু আইনে দেওয়া আছে। এর জন্য আপনাকে পুলিশ অ্যারেস্টও করতে পারে, এবং যে অ্যারেস্টই হবে সেটা কিন্তু নন বেলেবল অফেন্স হবে। সর্বোচ্চ 7 বছরের পর ইমপ্রিজনমেন্ট হতে পারে, এবং আপনাকে পেনাল্টিও পে করতে হতে পারে এই সরকারি কাজে বাধা দেওয়ার জন্য। এবং যেটা আরো বড় বিষয় হচ্ছে, এর মধ্যে যেটা সেকশন 132 অফ দ্য বিএনএস, এটা কিন্তু নন বেলেবল সেকশন, অর্থাৎ আপনি কিন্তু সহজভাবে বেল নাও পেতে পারেন। দিদি কি বলবেন? দিদি কি বলবেন? নিউজ 18 বাংলা। তো যাকে এনআইএ তুলে নিয়ে এলেন সে অপরূপা পোদ্দারের স্বামী, তার বাড়িতে আবার পাওয়া গিয়েছিল তল্লাশির সময় কার্তুজ। কার্তুজ কি জন্য? সেদিনের সেই ঘটনায় 2023-এ তার কি ভূমিকা ছিল? রাতভর তাকে জেরা করা হয়েছে। এখনো পর্যন্ত জেরায় কি কি জানা গেল? কোনো তথ্য, কোনো কিছু কি মেনে নিলেন তিনি? জানবো। অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, এদের গ্রেফতারের পরবর্তী ক্ষেত্রে তাকে রাতভর জিজ্ঞাসাবাদ করা হয়, এবং জিজ্ঞাসাবাদে কিন্তু তিনি একাধিক প্রশ্নের উত্তর এখন দিয়ে যাচ্ছেন। তদন্তকারী আধিকারিক তারা কিন্তু একাধিক বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করেছিল। তার কারণ, তার বাড়ি থেকে বিপুল পরিমাণে কার্তুজ উদ্ধার হয়েছিল, সেই কার্তুজ রাখার কারণ কি, এবং যদি কার্তুজ রেখে থাকে তাহলে সেখানকার আগ্নেয়াস্ত্র কোথায় রয়েছে, এই সমস্ত একাধিক বিষয়। সেই সমস্ত যখন জিজ্ঞাসাবাদ করা হয়, কার্যত তিনি চুপ থাকেন, এবং তিনি একাধিকবার প্রশ্নের উত্তরে জানি না বলে উত্তর দিয়েছেন। কিন্তু এক্ষেত্রে লক্ষ্য করে তার বাড়ি থেকে বিপুল পরিমাণ কার্তুজ গতকাল যখন তল্লাশি অভিযান হয়েছিল, জিজ্ঞাসাবাদের পরবর্তী ক্ষেত্রে এই সমস্ত যখন তথ্য নিয়ে তাকে জিজ্ঞাসা করা হয়, তিনি কিন্তু প্রত্যেক প্রশ্নের উত্তর এভাবেই এড়িয়ে যাচ্ছিলেন। এবং অন্যদিকে জিজ্ঞাসাবাদ করা হয় যে 2023 সালে রামনবমীর যে গন্ডগোলের সূত্রপাত, সেই সূত্রপাতের কারণ কি, এবং তিনি আগে থেকে কেন এখানে দাঁড়িয়ে উপস্থিত ছিলেন, এবং কেন তিনি লিড করছিলেন, এরকম একাধিক প্রশ্নের সম্মুখীন তাতে হয়েছিল। কিন্তু এক্ষেত্রে লক্ষ্য করা যায় প্রত্যেকটি প্রশ্নের উত্তরে তিনি কার্যত এড়িয়ে যান, এবং তিনি এই প্রসঙ্গে জানেন না বলে এমনটা অভিযোগ করছেন, এবং তাকে ফাঁসানো হচ্ছে বলে তিনি দাবি করেন। কিন্তু এনআইএর পক্ষ থেকে যখন তাকে দেখানো হয় যে একাধিক সিসি ক্যামেরা ফুটেজ থেকে শুরু করে একাধিক ফুটেজ তাদের কাছে রয়েছে, এবং তখন কিন্তু কার্যত তিনি চুপচাপ থাকেন। এক্ষেত্রে তদন্তে তিনি এখনো পর্যন্ত অসহযোগিতা করছেন, এমনটাই কিন্তু এনআইএর দাবি। 3রা জুলাই পর্যন্ত এনআইএ হেফাজতে সাকির আলী। 3রা জুলাই পর্যন্ত রাতভর তাকে জেরা করা হয়েছে। এই 20 রাউন্ড কার্তুজের বিষয়ে তার কাছে জানতে চাওয়া হয়েছে। অনুপ, এখানে আমার একটা প্রশ্ন থাকবে যে এই সেদিনের যে ঘটনা 2023-এ রামনবমীর শোভাযাত্রা, সেখানে অশান্তি, গাড়ি ভাঙচুর, পুলিশের গাড়িতে আগুন, এর মাস্টার মাইন্ড কি সাকির আলী, নাকি সাকির আলীর পিছনে আবার কেউ ছিল যারা মদত সাকির আলীকে এই কাজ করিয়েছে, ইন্ধন জুগিয়েছে? সাকির আলী শুধু প্রচুর মানুষ জোগাড় করেছিলেন? মাস্টার মাইন্ড কে ছিল? কারা এই ঘটনার পিছনে ছিল সেদিন জানতে পারা গেছে? এই বিষয়ে যে জিজ্ঞাসাবাদ গতকাল রাতে তাকে আগ্রহ করা হয়, কিন্তু সে বিষয়ে তিনি কিন্তু কার্যত চুপ থাকেন। কিন্তু তদন্তকারী আধিকারিক এনআইএ তারা মনে করছে মাস্টার মাইন্ড কিন্তু শুধুমাত্র যে সাকির আলী তাই নয়, পিছন থেকে কিন্তু সমস্ত ভাবে তাকে সহযোগিতা করা হয়েছিল, কারণ নির্দেশ দেওয়া হয়েছিল, ধরে নির্দেশ দিয়ে দিয়েছিল। সেক্ষেত্রে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় যে প্রাক্তন তার যে সাংসদ অপরূপা পোদ্দার, তার নির্দেশ কেউ করেছিল, নাকি দলের পক্ষ থেকে নির্দেশ ছিল আগে থেকে এখানে লোক জমায়েত করবে, ভিড় হবে, এবং সেখানে উস্কানিমূলক মন্তব্য থেকে শুরু করে যে পরিস্থিতি হয়েছিল, এই সমস্তটাই পরিকল্পিত। সেক্ষেত্রে তিনি কিন্তু কোনো প্রশ্নের উত্তর দিতে চাননি। কিন্তু এক্ষেত্রে তদন্তকারী আধিকারিক তারা মনে করছে এই যে গোটা ঘটনা ঘটেছিল সেটা কিন্তু পরিকল্পিতভাবে ঘটানো হয়েছিল, এবং অন্য কারোর মাস্টার মাইন্ড যেহেতু ছিল এবং নির্দেশ ছিল, যার ফলে কিন্তু সেখানে জমায়েত বা সঙ্গে থাকো। এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ। ফুলবাগান সল্টলেক সেক্টর 5 মেট্রোয় বিভ্রাট, প্রায় 20 মিনিট মেট্রো চলাচল ব্যাহত। কেন? অনুপ আছে আমার সঙ্গে। অনুপ, কেন?
তো গ্রিন লাইনে কিন্তু মেট্রোতে যান্ত্রিক সমস্যা, এমনটাই বলা হচ্ছে। লাইনের যান্ত্রিক সমস্যার কারণেই কিন্তু এই সমস্যা হচ্ছে। সল্টলেক সেক্টর 5 থেকে ফুলবাগান পর্যন্ত সম্পূর্ণভাবে মেট্রো চলাচল এই মুহূর্তে ব্যাহত। প্রায় 20 মিনিটের বেশি সময় হচ্ছে মেট্রো চলাচল সম্পূর্ণ ব্যাহত রয়েছে। শুধুমাত্র ফুলবাগান থেকে হাওড়া ময়দান পর্যন্ত মেট্রো চলাচল করছে। বলা হচ্ছে মেট্রো লাইনের যান্ত্রিক ত্রুটি, সেই কারণেই কিন্তু সল্টলেক সেক্টর 5 থেকে ফুলবাগান এই মেট্রোতে কিন্তু যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। এবং এখনো পর্যন্ত 20 মিনিটের বেশি যাত্রী ভোগান্তি অবশ্যই রয়েছে। মেট্রো এখনো পর্যন্ত সেক্টর 5 এর যেমন চলাচল করতে পারছে না, সেটা থেকে ফুলবাগান মেট্রো দাঁড়িয়ে রয়েছে। কিন্তু অন্যত্র মেট্রো রেল কর্তৃপক্ষ তারা ফুলবাগান থেকে হাওড়া ময়দান পর্যন্ত এই মুহূর্তে মেট্রো চলাচল করছে। কিন্তু আরো বেশ কিছুক্ষণ সময় লাগবে এমনই মেট্রো কর্তৃপক্ষ তারা জানাচ্ছে। কারণ গ্রিন লাইনে এই যে সমস্যা, যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে, যার ফলে এই সমস্যা এবং অফিস ফেরত যারা যাত্রী তাদের কিন্তু চরম ভোগান্তির মধ্যে পড়তে হবে। তার কারণ 20 মিনিট ধরে একই রকম সমস্যার ভোগান্তির মধ্যে তারা পড়ছে। এবং বলা হচ্ছে সল্টলেক সেক্টর 5 থেকে অন্যদিকে ফুলবাগান পর্যন্ত এই মুহূর্তে সম্পূর্ণ মেট্রো চলাচল বন্ধ। কখন মেট্রো চলাচল করবে সেটা কিন্তু এখনো অ্যানাউন্স করা হয়নি বলে এমনটা বলা হচ্ছে। কিন্তু হাওড়া ময়দান থেকে ফুলবাগান পর্যন্ত এই মুহূর্তে মেট্রো চলাচল করছে গ্রিন লাইনে। অফিস টাইম সেক্টর 5 থেকে যারা মেট্রো ধরেন তাদের জন্য সত্যি টেনশনের। তার কারণ 20 মিনিট ধরে মেট্রো চলাচল বন্ধ রয়েছে এবং আরও কতক্ষণ চলবে মেট্রো চলাচল বন্ধ থাকবে তা এখনই বলা যাচ্ছে না। ফুলবাগান থেকে হাওড়া ময়দান পর্যন্ত মেট্রো চলাচল স্বাভাবিক রয়েছে, কিন্তু ফুলবাগান থেকে এপাশে অর্থাৎ সল্টলেক সেক্টর 5 থেকে যদি কেউ হাওড়া ময়দান যেতে চান, ফুলবাগানের পরে যাওয়া সম্ভব নয়। সল্টলেক সেক্টর 5 থেকে ফুলবাগান মেট্রো চলছেই না।